লেট আস স্টার্ট। তাহলে খুব মন দিয়ে গল্পটা বলছি, শুনবে। তাহলে মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখেছিলাম এরা হচ্ছে অষ্টপ্রধান, হ্যাঁ কি না? অষ্টপ্রধান। আর এদের মধ্যে সব থেকে পাওয়ারফুল কে? সে হচ্ছে পেশোয়া। এ যেটাকে বলা হয় প্রধানমন্ত্রী রে। প্রধানমন্ত্রী বুঝিস তো? এই প্রধানমন্ত্রী যারা রয়েছে তারা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ছিল। বেশ দাদা, বুঝেছিলাম এটা আগের দিন। ট্যাক্স সিস্টেম এগুলো সব বুঝেছিলাম। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলিনি বা পড়াইনি, সেটা এবারে একটু পড়াই। যে আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে একজন বলো তো, কেউ একটা উত্তর দাও, যে ছত্রপতি শিবাজী মহারাজ কত সালে ছত্রপতি টাইটেলটা নেন? ছত্রপতি টাইটেলটা কবে পান, কোথায় পান, কবে কোথায়, এবং ইনি কবে মারা যান? এই দুটো আমাকে উত্তর দাও তো দেখি। খুব প্রিয় প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের এবং এসএসসির। তাড়াতাড়ি একটু উত্তরটা দেবেন। দুটো প্রশ্ন, কত সালে নেন আর কোথায় নেন। বলে কোন জায়গায় নেয়? ছি 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 ছি, কাদেরকে পড়াচ্ছি তাহলে? এবার পড়ানোর শুরুতেই মুডটা খারাপ করে দিস তো। 1674 সালে রায়গড় ফোর্টে নেয়। আর কবে মারা যান? 1680 সালে 3 এপ্রিল। মনে রাখতে পারলে রাখবি, না রাখতে পারলে রাখার দরকার নেই। 1680। বেশ। এবার এই যে উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে কি হলো? না, মারা যাওয়ার পরে যে কোনো একটা রাজা বা মহারাজা যেই মারা যাক, মারা যাওয়ার পরে তো একটা সাকসেশন চলবে বাবা। অর্থাৎ এটা ওনার পরে কে এসে বসবে। দেখো, ছত্রপতি শিবাজী মহারাজ, আচ্ছা এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তাই যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আমাকে তখন গালাগালি করলে হবে না। ছত্রপতি, ই বাবা, ঝড় জল বৃষ্টি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এর দুই পুত্র, একটা হচ্ছে কে, সম্ভাজি মহারাজ, এবং আর একজনের নাম হচ্ছে রাজারাম ফার্স্ট। ছত্রপতি শিবাজী মহারাজের দুই পুত্র, একজন হচ্ছে কে সম্ভাজি মহারাজ এবং আর একজন হচ্ছেন রাজারাম ফার্স্ট। এবার ছত্রপতি শিবাজী মহারাজ যখন মারা যাবেন, তখন এনাদের দুজনের মধ্যে কে সিংহাসন পাবে সেই নিয়ে লড়াই শুরু হবে। ঠিক আছে? এবার লড়াইতে দেখা যাবে যে সম্ভাজি মহারাজ উইনে, মানে জয়লাভ করবেন, ইনি ওন। ঠিক আছে? এবং ইনি তাহলে কি হবে? অবভিয়াসলি সিংহাসনটা পাবে। সম্ভাজি মহারাজকে আবার কিছুদিন পর ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব কি করবে? একে মেরে দেবে। এবং সম্ভাজি মহারাজের যে ছোট, মানে একদম বাচ্চা ছেলে একজন, তার নাম কি? না তার নাম ছিল শাহু মহারাজ। শাহু মহারাজ এ তখন সিংহাসনে বসবে। এ বাচ্চা ছেলে, এজন্য একে সিংহাসনে বসাবে। এবং সবসময় মনে রাখবে, যদি একে মেরে দেয়, ঔরঙ্গজেব যদি একে মারে, তাহলে অবভিয়াসলি যে সম্ভাজি মহারাজ যে, তাকে ঔরঙ্গজেব কি করবে? ক্যাপচার করবে। এবং ক্যাপচার করার পর সবসময় তো এরকম নয় যে ক্যাপচার করে কাউকে মেরে দেবে। বলবে, দেখ তোকে আমি ক্যাপচার করলাম, তোর বাপকে আমিই মেরেছি, এখন তুই আমার আন্ডারে থাকবি, দিয়ে মারাঠা এম্পায়ার চালাবি। এইটুকু তো আরো বুঝতে পেরেছিস নিশ্চয়ই। এবার এই যে শাহু মহারাজ রয়েছেন, এই শাহু মহারাজ ছিল ছোট ছেলে। কিন্তু দেখো, এইখানে যে এই অষ্টপ্রধান এরা তো রয়ে গেছে। তো এই শাহু মহারাজের সময় কি হয়, অরিজিনালি যে পেশোয়া, এরা পাওয়ারফুল হতে থাকে। পেশোয়ারা যারা পাওয়ারফুল হতে থাকে, তারা কার আমলে হয়? না, সেটা হচ্ছে এই শাহু মহারাজের আমলে। কেন না, শাহু মহারাজ তো কার আন্ডারে রয়েছে? ঔরঙ্গজেবের আন্ডারে রয়েছে। মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন তখন চালাবে কারা? এই পেশোয়ারা। সেজন্য তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কোন মারাঠা এম্পায়ারের মানে রুলারের আমলে
পেশোয়া বিকেম পাওয়ারফুল, একদম ডাইরেক্ট এসএসসি প্রশ্ন জিজ্ঞেস করেছে। সে কে? কে সে? কে গো? উত্তর দে রে শালারা। নেই নাকি কেউ? এই উত্তর দে। শাহু মহারাজ। হ্যালো? কেউ উত্তর দিচ্ছে না কেন? আচ্ছা, এবার পেশোয়াদের মধ্যে যদি বলা হয়, প্রথম স্ট্রং পেশোয়া কে ছিল, না তিনি ছিলেন বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথ ইনি ছিলেন প্রথম স্ট্রং পেশোয়া। এই বালাজি বিশ্বনাথ ইজ অলসো কল্ড দ্য কিং মেকার অফ মুঘল হিস্ট্রি। কেন? না দেখো, খুব ভালো করে বুঝবে। 1713 সালে বালাজি বিশ্বনাথকে পেশোয়া হিসাবে নিয়োগ করা হয়। কে করেন? অবভিয়াসলি শাহু মহারাজ। এই শাহু মহারাজ ওনাকে কি করেন, না নিয়োগ করেন। ওকে, শাহু মহারাজ ওকে 1713 সালে নিয়োগ করলে ঠিক কথাই, কিন্তু এনার একটা আলাদা রকমই মানে ক্যাপাবিলিটি ছিল আর কি। হ্যাঁ, ইনি দেখো, এবার এবার মারাঠা এম্পায়ার চলে গেছে কার আন্ডারে? চলে গেছে কিন্তু তখন মুঘলদের আমলে। এবং তোমরা যদি খুব একটু খেয়াল করো, 1705-এর দিকে ঔরঙ্গজেবেরও মৃত্যু ঘটেছে। এবং তারপর থেকেই কিন্তু আমরা এই 1705 বলছি, 1707-এর দিকে ঔরঙ্গজেবের কিন্তু মৃত্যু ঘটে গেছে। এবং তারপর থেকেই আমরা জানতে পারি কি যে মুঘলদের যে রুল সেটা আস্তে আস্তে কি হয়, দুর্বল হতে থাকে। কিন্তু তা হলেও মারাঠা এম্পায়ার তো তখন মুঘলদেরই আন্ডারে রয়েছে, মানে মুঘলরাই তার মাথার উপর বসে আছে। তো এমতো অবস্থায় এই বালাজি বিশ্বনাথ যখন হচ্ছে পেশোয়া, তখন মুঘলদের ওখানে একটা ঝামেলা সৃষ্টি হয় মুঘল এম্পায়ারে। কাদেরকে নিয়ে? না, ওই ওই কিংশিপ বা বলতে পারো সিংহাসনকে নেবে। না, বালাজি বিশ্বনাথ তখন এই যে এই মুঘল এম্পায়ারের দুজন রাজা, যাদেরকে বলা হয়, কি বলা হয়, সাইয়াদ ব্রাদার্স। কাদেরকে বলা হয়? সাইয়াদ ব্রাদার্স। এই সাইয়াদ ব্রাদার্সদেরকে সাহায্য করবে দুজন। একজন হচ্ছে হাসান, আর একজন হচ্ছে হুসেন। খুব একটা শক্ত নাম নয়, হাসান আর হুসেন। এবং সাইয়াদ হাসান আলী খান আর সাইয়াদ হুসেন আলী খান, এই দুজন যারা ছিল তাদেরকে সাহায্য করবে কে, না বালাজি বিশ্বনাথ। কি করতে? না মুঘল এম্পায়ারের সিংহাসন আরোহণ করতে। এই কারণেই তখন থেকে এই মুঘল হিস্ট্রিতে বালাজি বিশ্বনাথকে বলা হয় কি, কিং মেকার। বোঝা গেল গল্পটা, না বোঝা গেল না? এরপরে 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 এই বালাজি বিশ্বনাথ মারা যাওয়ার পরে যে এসে বসবে সে হচ্ছেন কে, না না বালাজি বাজিরাও ফার্স্ট। বালাজি বাজিরাও ফার্স্ট। এ কে, না এ ছিল বালাজি বিশ্বনাথের পুত্র। লেখা আছে দেখো, সন অফ বালাজি বিশ্বনাথ। এই বালাজি বাজিরাও ডিফিটেড দ্য নিজাম অফ হায়দ্রাবাদ ইন 1728। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দা দেন নিজাম ওয়াজ আসাফ জা ফার্স্ট। ঠিক আছে, তাহলে নিজাম অফ হায়দ্রাবাদকে 1728 সালে হারায়। এবং তখন নিজাম কে ছিল? আসাফ আসাফ জা ফার্স্ট। ঠিক আছে, এবং যে লড়াইয়ে হারিয়েছিল সেই লড়াইটাকে বলা হয় ব্যাটেল অফ পালখের। ব্যাটেল অফ পালখের কোথায় হয়? না নাসিকের কাছে, মহারাষ্ট্রতে। কত সালে হয় বাবারা? অবভিয়াসলি 1728 হবে। হ্যাঁ কি না? নিজাম মানে আর কিছুই নয়, নিজাম হচ্ছে হায়দ্রাবাদের রুলার বলতে পারিস। হায়দ্রাবাদ কার আন্ডারে ছিল? নিজামদের আন্ডারে। ওকে, যেমন আমাদের এখানে রাজা মহারাজা, সেরকমই হচ্ছে ওখানে নিজাম। এরকম করেই বোঝ আপাতত। ঠিক আছে। হুম। এবং এরপরে একটা ট্রিটি সাইন হবে যেটাকে বলা হয় ট্রিটি অফ দোরাহা সারাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ট্রিটি অফ দোরাহা সারাই।
এই ট্রিটি অফ দোরাহা সারায়ে বাজিরাও ফার্স্ট ডিফিটেড নিজামুল মুল্ক নেয়ার ভোপাল অ্যান্ড কন্ডাক্টেড দ্য ট্রিটি। এই ট্রিটির মধ্য দিয়ে ও কন্ট্রোল পায় কার না, বুন্দেলখণ্ড এবং মালবা রিজিয়ন। তার মানে আলটিমেটলি বলতে পারো ওয়ান, মানে 1/3 তো বলা ঠিক নয়, হ্যাঁ বলতে পারো 1/3, 1/3 অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, 1/3 অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বালাজি বাজিরাও ফার্স্টের আমলেই মারাঠাদের আন্ডারে চলে আসে। এতটাই পাওয়ারফুল রুলার ছিলেন, ঠিক আছে। এবং এটা যেটা সাইন হয় ট্রিটি অফ দোরাহা সারাই, তোমরা মনে রাখবে এই যে ট্রিটি অফ দোরাহা সারাইয়ের পর বুন্দেলখণ্ড এবং মালবা যেটা পায় সেটা 1738 সালে পায়, ঠিক আছে। তোমাদেরকে ঘুরিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে যে ট্রিটি অফ দোরাহা সারাই কবে হয়, অ্যাপ্রক্সিমেটলি 1738টাই তোমরা মনে রেখে দিও। তাহলে আমরা এখানে দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে কি ব্যাটেল অফ পালখের, এবং আর একটা জিনিস, তাহলে ব্যাটেল অফ পালখের, ব্যাটেল অফ পালখের তাহলে কার সাথে কার হয় না, ব্যাটেল অফ পালখের হয়েছিল বালাজি বাজিরাও ফার্স্টের সাথে হায়দ্রাবাদের নিজাম আসাফ জা ফার্স্ট, বা যেটাকে বলা হয় আসাফ জানে, হ্যাঁ ওনার গোটা নাম ছিল আসাফ জানে আর কি, ওনাকে বলা হতো হায়দ্রাবাদের নিজাম, হ্যাঁ আসাফ জানে। তো এই আসাফ জা ফার্স্টের সাথে হয়েছিল কার, বালাজি বাজিরাও ফার্স্টের, মনে রাখবে। এরপরে আর একবার যেটা হয়, এবার লড়াইয়ে হেরে গেছে সবই ঠিক আছে, কিন্তু তারপর আবার পালাবে, বুঝলে তো। যে পালানোর পর, পালাবে বলতে কি, তারপরে যে নিজাম আসবে আর কি, নিজামুল মুল্ক, তারপরে তাকে ধাওয়া করে মারবে কোথায়, নেয়ার ভোপালের কাছে, মারবে না মানে হারাবে, এবং একটা ট্রিটি সাইন করবে। ভোপাল কোথায়, মধ্যপ্রদেশ, এমপির কাছে। হুম, এইখানে আবার সেই আর কি পিছু পিছু তাড়া করতে করতে এসে নিজামুল মুলকে হারাবে, দিয়ে একটা ট্রিটি সাইন করবে যেটাকে বলা হয় ট্রিটি অফ দোরাহা সারাই, যেটা কত সালে হয় বললাম, 1738 অ্যাপ্রক্স, ঠিক আছে। এবং এই ট্রিটি সাইন করে বুন্দেলখণ্ড এবং মালবা রিজিয়নের ক্যাপচারটা করে নেয়, এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা চলে যায় কার আন্ডারে না, সেটা হচ্ছে বালাজি বাজিরাও ফার্স্টের আন্ডারে। ক্লিয়ার হলো? এরপরে আমরা দেখব বালাজি বাজি রাও সেকেন্ড, বা যেটাকে বলা হয়, এটা হচ্ছে এনার নাম কি না, এনার নাম হচ্ছে বালাজি বাজিরাও ফার্স্ট, বা এনাকে বলা হয় বাজিরাও ফার্স্ট। আর এরপরে যাকে দেখবো সে হচ্ছে বালাজি অরিজিনাল, যে তোমরা বলছি এখনই গল্পটা ভালো লাগবে, বালাজি বাজিরাও বলতে পারো বা বাজিরাও সেকেন্ড, একই ব্যাপার। হুম, তোমরা বাজিরাও সেকেন্ডও বলতে পারো, বাজিরাও সেকেন্ড। তোমাদের মধ্যে কে কে একটা সিনেমা আছে যেটা দেখেছো, যার নাম কি, আরে ওই মোহে রং দো লাল যে গানটা আছে রে, কি সিনেমা রে ওটা, বললে? আরে বজনে দে ধরক ধরক ঢোল তাস ধরক ধরক গানটা আছে না, মলহারি, আমাদের রণবীর সিং, এখনো মনে পড়ছে না? বাজিরাও মস্তানি, দেখেছো? হ্যাঁ, বাজিরাও মস্তানি। ছি ছি, পড়াতে পড়াতে সিনেমা দেখাচ্ছি আমি তোদেরকে, হ্যাঁ? বাজিরাও মস্তানি। এই যে বাজিরাও মস্তানি তোমরা সিনেমা দেখেছিলে না বাবা, এইখানে যে বাজিরাওয়ের গল্প তোমাদেরকে শোনানো হয়েছে সে হচ্ছে এই বালাজি বাজিরাও, ঠিক আছে। এনাকে পপুলারলি নোন বলা হয় কি, নানা সাহেব। ইনি ছিলেন সান অফ বাজিরাও ফার্স্ট। সেই একটা বড় ফেমাস ডায়লগ আছে না, চিতা কি চাল বাজিরাও কি তলবার পে কোই সন্দেহ নেই করতে, হ্যাঁ। তো সত্যিই তাই আর কি, মানে এনার বাবা মানে যেমন বাবা তেমন বেটা, ঠিক আছে। ওর বাবাও 20 বছর বয়সে, মানে এই যদি বলি তোমাদেরকে, এই বাজিরাও এও মাত্র 20 বছর বয়সে কি হয়, পেশোয়া হয়। এর বেটাও 20 বছর বয়সে পেশোয়া হয়। 1740-এই অ্যাট দ্য এজ অফ 20-তে ওকে পেশোয়া নিয়োগ করা হয়, কারণ ওর বাবা মারা যায় আর কি। হুম, এই বালাজি বাজিরাওয়ের টেনিওরের সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হচ্ছে কি না, ইনি কনফিডারেসি সিস্টেম চালু করেছিলেন। একটা কনফিডারেসি সিস্টেম মানে কি, দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। শাহু মহারাজ যে রয়েছে, যে অরিজিনালি ছত্রপতি আর কি বলতে পারো, ছত্রপতি একটা টাইটেল,
যেটা আর কি যে এসে বসবে ওই শিবাজি মহারাজের সিংহাসনে, সে তাকে দেয়া হবে। তো এই ছত্রপতি যে রয়েছে, যে হচ্ছে শাহু মহারাজ, সে তো রয়েছে কার আন্ডারে? মুঘলদের আন্ডারে রয়েছে, এবং মুঘলদের নিচেতে কাজ করতে হবে, এবং তার আন্ডারে আর কি মানে সমস্ত কিছু আর কি করতে হবে কার আন্ডারে? মুঘলদের আন্ডারে। এবং এই মুহূর্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি পেশোয়া যারা রয়েছে তারা হচ্ছে খুবই স্ট্রং হয়ে উঠছে। তো পেশোয়া দেখলো কি, যে যদি আমাকে আমার রাজত্ব ফিরে পেতে হয় বা মারাঠাদের গৌরব যদি ফিরে পেতে হয়, তাহলে আমাকে কিছু না কিছু একটা করতে হবে, আমাকে সমস্ত জায়গাতে নিজেদেরকে পাওয়ারফুল করে তুলতে হবে। তাই কি করলে না, মারাঠা এম্পায়ারটাকে না কনফিডারেসি সিস্টেমে ভেঙে দিল। দেখো, বালাজি বাজিরাও সিস্টেম অফ কি কনফিডারেসি সিস্টেম, হোয়ার দ্য মারাঠাস বা মারাঠা এম্পায়ার ওয়ার ডিভাইডেড ইন্টু 5 কনফিডারেসিস। ঠিক আছে, কিরকম ব্যাপার না, দেখ আমার এখানে ব্যাচ রয়েছে, আমার যে ব্যাচেতে আমি ধরে নিলাম এই 4টে স্টুডেন্ট রয়েছে, 4টে স্টুডেন্টের আমি একজনাকে বলে দিলাম হিস্ট্রি পড়াবে, একজনাকে বলে দিলাম জিওগ্রাফি পড়াবে, একজনাকে বলে দিলাম ম্যাথামেটিক্স পড়াবে, একজনাকে বলে দিলাম তুমি পলিটিক্যাল সায়েন্স পড়াবে। তাহলে কি এই ব্যাপারটা কম্প্যাক্ট হলো না? নাকি এইখানে ধর আমিই পড়াচ্ছি, আমিই যখন একা সবকিছু পড়াচ্ছি, তাহলে কি হবে? ধীরে 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 সবকটা জানতে পারবি। অথচ যদি 4জন থাকে তাহলে কি হবে? সামঞ্জস্যভাবে সবকটা ব্যাপার একসাথে তোরা জানতে পারবি, হ্যাঁ কি না? তো সেই রকম ভাবেই যদি মারাঠা কনফেডারেসিটাকে 5জনার আন্ডারে ভেঙে দেয়া যায়, তাহলে 5টা মানে হেড থাকবে, 5টা হেড নিজেদের মতো করে রাজত্ব চালাবে, এবং যাকে মানে যে পেশোয়া রয়েছে তাকে আলটিমেটলি রিপোর্ট দেবে, আর পেশোয়া কাকে রিপোর্ট দেবে? একদম ছত্রপতিকে। তাহলে ব্যাপারটা হয়ে যাবে কি একদম একটা কম্প্যাক্ট ব্যাপার থাকবে। তো তোমাদেরকে মনে রাখতে হয় এই কনফেডারেসি গুলো যেটা রয়েছে সেটা হচ্ছে কাদের আন্ডারে ছিল। দেখো, বরোদা এটা ছিল নেয়ার গাইকোয়াড়দের আন্ডারে। এই গাইকোয়াড়, ভোসলে, হোলকার, সিন্ধিয়া আর পেশোয়া, এই 5টা কনফেডারেসিতেই ভাঙে। তাহলে বরোদা চলে যায় কার আন্ডারে? গাইকোয়াড়দের আন্ডারে। নাগপুর চলে যায় কাদের আন্ডারে? ভোসলে। ইন্দোর, হোলকার। গোয়ালিয়র, সিন্ধিয়া। এবং পুনা থাকে ডাইরেক্ট পেশোয়ার আন্ডার কন্ট্রোলে। বোঝা গেল না? বোঝা গেল না আমাকে বল, নাহলে আমি আরো একবার বলবো। হুম, আমি বললাম যে গোটা যে মারাঠা এম্পায়ার রয়েছে, জাস্ট এ সেকেন্ড, তাকে যদি আমি কয়েকজনার আন্ডারে ডিস্ট্রিবিউট করে দিই, মারাঠা এম্পায়ারটাকে যদি আমি সবার মানে কয়েকজনের মধ্যে ধর ডিস্ট্রিবিউট যদি করে দিতে পারি, তাহলে কি হবে? ইন্ডিভিজুয়ালি যদি এখানে 4জন শাসক থাকে, তারা প্রত্যেকে রুল করলো, তাহলে জায়গাগুলো সুরক্ষিত রাখলো, এবং তার আগে একজনাকে রিপোর্ট করবে, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে? কম্প্যাক্ট হয়ে যাবে। আর যদি এখানে একটাই রুলার থাকে, তাহলে কি হবে? তাহলে সে সে মানে মাথা খারাপ হয়ে যাবে আর কি, সমস্ত ব্যাপার তাকেই দেখতে হবে, তাই না? তো সেই জন্য সেই চিন্তা ভাবনা করে বিভিন্ন যে কনফেডারেসি গুলো ছিল সেগুলোকে 5টাতে ভাঙলো। জায়গা এগুলো বরোদা, নাগপুর, ইন্দোর, গোয়ালিয়র, পুনা, এগুলো হচ্ছে জায়গা এক একটা করে। তো এই বরোদা চলে গেল কাদের আন্ডারে? গাইকোয়াড়। নাগপুর ছিল ভোসলেদের আন্ডারে, ইন্দোর ছিল হোলকার, গোয়ালিয়র ছিল সিন্ধিয়াস, আর পুনা ছিল কার আন্ডারে? পেশোয়াদের আন্ডারে। এক একটা ছোট ছোট ক্ল্যানে ভেঙে দিল, পরিষ্কার কথা বলতে পারিস। হুম, এভরি কনফেডারেসি হ্যাজ ওয়াজ প্লেসড আন্ডার ওয়ান চিফ হু ক্যান অটোনোমাসলি রুল দেয়ার। অর্থাৎ এই যে কনফেডারেসি গুলোর এক একজন করে প্রধান করে দেয়া হলো, প্রত্যেকটার এক একটা করে প্রধান করে দেয়া হলো। তাহলে এই যে প্রধানগুলো রয়েছে, এই প্রধানগুলো এসে এই প্রধানগুলো এসে আবার একজনকে রিপোর্ট করবে, সে গিয়ে একদম ছত্রপতিকে রিপোর্ট করবে, আর এই যে যাকে রিপোর্ট করবে সেই হচ্ছে পেশোয়া। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? এরা যদি যদি এর মন্ত্রী হয়, এদের এদের আর কি সাব মন্ত্রীস বলতে পারিস আর কি এক কথায়। আফটার দ্য ডেথ অফ শাহু মহারাজ, দ্য ছত্রপতি বিকেম নমিনাল হেড। ভালো করে বোঝো, একটু আগে কি বললাম? শাহু মহারাজ কার আন্ডারে ছিল? মুঘলদের আন্ডারে। শাহু মহারাজের ওপরে, মাথার ওপরে মুঘলরা বসেছিল। এবার ওই সেই জন্যই শাহু মহারাজদের সময় মানে শাহু মহারাজের আমলে পেশোয়ারা শক্তিশালী হয়ে উঠলো। এবার শাহু মহারাজ যখন মারা গেল, তখন তখন যে পেশোয়ারা রয়েছে, তখন অটোমেটিক্যালি পেশোয়ারা খুবই শক্তিশালী হয়ে গেছে। তাই ছত্রপতি যে হবে আর কি শাহু মহারাজের মারার পর, তাকে শুধুমাত্র নমিনাল হেড করে রেখে দেওয়া হলো। যেমন হচ্ছে কি ভারতের রাষ্ট্রপতি, অরিজিনাল পাওয়ার কার আন্ডারে রয়েছে? কার হাতে থাকে? প্রাইম মিনিস্টারের আন্ডারে। তার উপরেও তো রাষ্ট্রপতি রয়েছে।
অরিজিনাল পাওয়ার কার আন্ডারে থাকে? প্রাইম মিনিস্টারের আন্ডারে। কিন্তু এই নমিনাল হেডকে আমাদের প্রেসিডেন্ট আর কি, মানে সবকিছু প্রেসিডেন্টের নামে চলে ঠিক কথাই, কিন্তু অরিজিনাল পাওয়ার কার আন্ডারে রয়েছে? অবভিয়াসলি নরেন্দ্র মোদীর হাতে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই তো বুঝে গেছো। তো এই যে মন্ত্রী, যে প্রধানমন্ত্রী, তার আন্ডারই সব পাওয়ার চলে যাবে, আর ছত্রপতি হয়ে যাবে নমিনাল হেড। ঠিক আছে, বেশ। দ্য অ্যাকচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন লাইড অন দ্য হ্যান্ডস অফ পেশওয়াজ। এরপরে আস্তে আস্তে আমরা দেখতে পাবো কি, থার্ড ব্যাটেল অফ পানিপথ। আমি আর ঘাটাচ্ছি না, গোটা ব্যাপারটা যাওয়ার দরকার নেই, ডাইরেক্টলি থার্ড ব্যাটেল অফ পানিপথে চলে এসো। দেখো, থার্ড ব্যাটেল অফ পানিপথ কবে হয় বাবারা? 1761 সালে। ছোটবেলা থেকে পড়ে আসছো। কি হয় না, ইন অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য মুঘল এম্পারার আহমদ শাহ, the Peshwa was to protect the Mughal from external and internal enemies. In the return for Chauth and revenue in northwestern provinces and Agra, Ajmer, respectively, in the year 1752. কি হয়, এই যারা পেশোয়ারা ছিল না, এতটাই পাওয়ারফুল হয়ে ওঠে আলটিমেটলি, এরা মুঘলদের কাছ থেকেই কি করে কর, মানে শুল্ক বা কর আদায় করতে শুরু করে। এবং বলে কি, এবং এরা এতটাই স্ট্রং ছিল যে মুঘল এম্পায়ার যে ছিল তার আন্ডারে থাকলেও মুঘলরা বলেছিল না বাবা থাক, আমার আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, এখনই এসে কোথায় এসে মেরে ফেরে দিয়ে চলে যাবে, তার থেকে কয়েকটা টাকা পয়সা চাইছে দিয়ে দে। একটা ট্রিটি সাইন করে নিজেদের মধ্যেই, বলে দেখো পেশোয়ারা বলে দেখো আমরা কিন্তু তোমাদেরকে প্রোটেকশন দেব, আর পেশোয়াদের মতো ভালো যোদ্ধাও তখন নেই, কিন্তু তোমাদেরকে কি দিতে হবে? চথ। আচ্ছা চথ এটা কি জিনিস? চথ আর সরদেশ মুখী এই দুটো কি? চথ আর সরদেশ মুখী এই দুটো কি? এই গরুর দল, পড়াশোনা করছিস না তোরা? এই দুটো মারাঠা এম্পায়ারের ট্যাক্স রে। এই যে চথ আর সরদেশ মুখী ট্যাক্স, তাদেরকে পড়ানো যা না পড়ানো তাই। তাহলে চথ আর এই এই যে চথ বলে যে ইয়েটা রয়েছে আর কি, ট্যাক্স সিস্টেমটা রয়েছে, এই চথটা চাপিয়ে দেয় কাদের ওপর? মুঘলদের ওপর, এবং মুঘলদেরকে বলে চথ দেবে। হ্যাঁ, 1/10 আর কি, চথ মানে 1/4, চথ মানে হচ্ছে 1/4 টাইপ আর কি, এরকম ব্যাপার। হুম। তো দেবে, আর পরিষ্কার কথা রেভিনিউ এবং আরো টাকা পয়সা লাগবে, যেটা হচ্ছে কোথা থেকে না, আগ্রা আজমের এই সমস্ত জায়গা থেকে আমরা ট্যাক্স কালেক্ট করব, এর পরিবর্তে আমি তোমাদেরকে প্রোটেকশন দেবো। তো এই ট্রিটিতে ওরা রাজি হয়ে যায়, এবং এই ট্রিটি অনুযায়ী যখন যখন 1761 সালে জানুয়ারি মাসে, জানুয়ারি 14, 1761 রেজাল্টেড ইন দ্য ডিফিটেড অফ দ্য মারাঠাস বাই আহমদ শাহ আবদালি। ঠিক আছে, এই আহমদ শাহ আবদালি কি করবে? মুঘল এম্পায়ারের ওপর অ্যাটাক করবে। তাহলে ট্রিটি অনুযায়ী কারা ওদেরকে বাঁচাতে আসবে? মারাঠারা। এই মারাঠাদের মধ্যে কে কে আসবে না, বিশ্বাস রাও, সদাশিব রাও ভাও, হ্যাঁ, এরা আর কি কি করবে? লড়তে আসবে। তো এরা যখন লড়তে আসবে এরা মারা যাবে যথারীতি। আহমদ শাহ আবদালি খুবই স্ট্রং রুলার ছিল, এদেরকে হারাবে, মারাঠাদেরকে হারাবে। তো মারাঠারা লড়বে কাদের হয়ে? মুঘলদের হয়ে। ঠিক আছে, মুঘলদের হয়ে লড়বে, তাহলে মানে আলটিমেটলি লড়াই হারলো কারা? মুঘলরা। কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ডাইরেক্টলি, হ্যাঁ, যে কে লড়াইটা লড়েছিল না, তোমরা মনে রাখবে ব্যাটেল অফ থার্ড পানিপথে, যে 1761 সালে যে ব্যাটেল অফ থার্ড পানিপথ বা থার্ড ব্যাটেল অফ পানিপথ, সেটাতে মারাঠারাই লড়েছিল। বিশ্বাস রাও, সদাশিব রাও ভাউ, এরাই লড়েছিল। শক দ্য পেশোয়া বালাজি বাজিরাও, অ্যান্ড আফটার 6 months হি অলসো ডায়েড অ্যান্ড দ্য মারাঠা এম্পায়ার গ্র্যাজুয়ালি ডিক্লাইন। তার মানে দু তরফ থেকেই হয়। একদিকে থার্ড ব্যাটেল অফ পানিপথে মুঘলরা হেরে যায়, কারণ মুঘলদেরকে বাঁচানোর কথা ছিল কাদের? মারাঠাদের, এই ট্রিটি অনুযায়ী। যেখানে মারাঠারাই হেরে গেল, তাহলে মুঘলরা তো আলটিমেটলি হেরেই গেল, তাই না? তাহলে মারাঠাদের মধ্যে কারা কারা লড়াই করতে এসেছিল? বিশ্বাস রাও, সদাশিব রাও ভাও। এদেরকে যখন মরতে দেখবে, এবার এরা তো জোয়ান ছেলে মরে গেলে বাবার তো দুঃখ লাগবেই,
তাই না? বাবা ছিল না ঠিক কথাই, কিন্তু দুঃখ তো হবে। তো এরা যখন মরে যাচ্ছে চোখের সামনে, তখন বালাজি বাজিরাও যিনি রয়েছেন তিনিও প্রচুর দুঃখ পাবেন, এবং আফটার 6 মান্থস উনিও মারা যাবেন। তো তোমাদেরকে সিনেমাতে যেটা দেখিয়েছিল না, যে এই যখন আমাদের ওই মাস্তানি মারা যাচ্ছে তার জন্য ও মরে গেছিল, সে হতে পারে, কিন্তু অরিজিনাল হিস্ট্রিতে বলে যে এদের দুজনে মরে যাওয়ার জন্যই ও মরে গেছিল। ঠিক আছে। আর এইদিকে যদি জিজ্ঞেস করে যে আহমদ শাহ আবদালিকে কে সাহায্য করেছিল, না উইথ দ্য হেল্প অফ আফগানি ফোর্সেস অ্যান্ড সুজাউদ্দৌলা অফ আবাদ। এটা মনে রেখো যে 1761 সালের ব্যাটেল অফ পানিপথে হু ওয়াজ মানে হেল্পড, হ্যাঁ, দ্য পার্সন হু হেল্পড আহমদ শাহ আবদালি, তারা কারা? না সে হচ্ছে আফগানি রহিলারা আর সুজাউদ্দৌলা অফ আবাদ, এরা সাহায্য করেছিল। এবং আস্তে আস্তে তারপরেই মারাঠা এম্পায়ারের কি হয়, ডিক্লাইনেশন হয়ে যায়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এইখানেই মারাঠা শেষ, পরিষ্কার কথা। ঝামেলা হাঁটাও, তোমাদের এর থেকে বেশি আর জানতে হবে না, আর এর থেকে বেশি জেনে লাভও নাই, পরীক্ষায় আসবে না। এই জানতেই তোমাদের হিমশিম খাচ্ছ। এরপরে পড়ানোর আগে দেখি, পড়াবো তো পরে, তোমরা আমাকে বলো। মারাঠা শেষ হয়ে গেল, এরপর মারাঠার পরে তোমাদের কর্ণাটিক শুরু হবে। ব্যাটেল অফ কর্ণাটিক অফলাইনে পড়াতে হবে, ঠিক আছে? আগে অফলাইনে শুরু করে তারপর অনলাইনে পড়াবো। তোমাদের পলিটিক্যাল সায়েন্স কতটা হয়েছিল? ভাগ, আরো হয়েছিল, ঠিক করে বল। দেখো, আর্টিকেল 23 আর আর্টিকেল 24, 23-24 কি দেয়? রাইট দেয় এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয় করার কথাটা মানেই বুঝতে পারছো, হ্যাঁ? দেখো, আর্টিকেল 23 কি বলছে? না, আর্টিকেল 23 তোমায় বলছে ট্রাফিক, হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলে, হিউম্যান হিউম্যান ট্রাফিক যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু করা যাবে না, যেটা হচ্ছে পাচার করা। ঠিক আছে? হিউম্যান ট্রাফিক, তার সাথে হচ্ছে বেগার, বেগারের ব্যাপার একটা আছে, বা আদার ফর্ম অফ, আদার ফর্ম অফ ফোর্সড লেবার। আগের দিন এটাও পড়িয়েছিলাম, এগুলো করানো যাবে না। কিরকম ব্যাপার? কাউকে দিয়ে আমি ভিক্ষা চাওয়াতে পারি না, ঠিক আছে? কাউকে টাকা পয়সা না দিয়ে আমি বেগার খাটাতে পারি না, যেগুলো হচ্ছে ফোর্স লেবারের আন্ডারে আছে। তো এগুলো আমাদের করা যাবে না। এগুলো আমার লেখা আছে কোথায়? আর্টিকেল 23 সাব ক্লস 1-এ। হুম, 23-তে লেখা আছে। এবং এটা করা যাবে না ঠিক কথাই, যদি কেউ করে, ভালো করে মাথায় রাখবে, যদি কেউ করে এরকম, তাহলে তাকে শাস্তি দেবে কে? না বাই ইমপ্লিমেন্টেশন অফ ল। মানে আমার সংবিধানে লেখা আছে কি এগুলো করা যাবে না, হ্যাঁ? যদি কেউ এগুলো করে তাহলে তাকে শাস্তি দেবে কে? না শাস্তি দেবে হচ্ছে আইন অনুযায়ী, এবং এই আইনটা আগে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে বাই ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন অফ ল দে উইল বি পানিশড। ওকে? যেমন যেমন আইনে, সংবিধানে, মানে অন্যান্য ধরো, এই ধরো সিআরপিসি আছে, আইপিসি আছে, হ্যাঁ? এই আইপিসি, এখন যেটা হয়ে গেছে বিএনএস, হ্যাঁ, ভারতীয় ন্যায় সংহিতা, হ্যাঁ, বা বিএনএসএস, হ্যাঁ, এই সমস্ত যে ব্যাপারগুলো এখন হয়েছে, তো এদের মধ্যে লেখা আছে কি যে হিউম্যান ট্রাফিকিং করলে 5 বছর জেল, 10 বছর জেল। কাউকে যদি বেগার খাটানো হয় তাহলে বলে, আচ্ছা কারোর একটা মাইক অন আছে, ওটা বন্ধ করতো। বেগার খাটানো হয় তাহলে তাকে করানো হবে কি 5 বছরের বা 10 বছরের জেল, হ্যাঁ। ফোর্স লেবার করানো হলে তাকে বলছে এরকম 5-10 বছরের জেল। আমি বলছি, কথার কথা বলছি, তাহলে এই যে ইমপ্লিমেন্টেশন বাই ল, আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে? প্রথমে বুঝতে হবে সংবিধান আর্টিকেল 23-এ আছেটা কি, যে এগুলো করা যাবে না। তাহলে এগুলো যদি কেউ করে তাহলে তাকে তো শাস্তি দিতে হবে, পানিশেবল অফেন্স। তাহলে পানিশেবল অফেন্স যদি হয় তাহলে বাই ইমপ্লিমেন্টেশন অফ ল তাদেরকে শাস্তি দেয়া হবে। বেশ দাদা, বুঝলাম।
আর এই আর্টিকেল 23(1) যেটা আর কি, বা 23টা, এটা হচ্ছে বোথ সিটিজেনদের ক্ষেত্রেও হয়, মানে ইন্ডিয়ানস, হ্যাঁ, এবং যারা বাইরে থেকে এসে এখানে রয়েছে আর কি, এলিয়েন্স যাদেরকে বলা হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে, মানে বোথ ইন্ডিয়ানস অ্যান্ড এলিয়েন্স সবার ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। হয়তো মনে হলো যে বিদেশ থেকে কেউ এসছে, তাকে মেরে পাচার করে দেবো, হ্যাঁ, মনে হতে পারে, তো সেটা করলেও কিন্তু হবে না। তোমাদের অনেকের সময় তোমাদের ধরো এরপরে যখন তোমাদের মডার্ন হিস্ট্রি পড়াবো, অনেকে রাগ হবে, ইংরেজদের প্রতি ঘেন্না জন্মে যাবে, স্বাভাবিক ব্যাপার, উচিত। হুম। তখন মনে হলো কোনো ইংরেজ দেখতে পেলাম, পাথর ছুঁড়ে মেরে দিলাম তাকে, দিয়ে পাচার করে দিলাম বডি কেটে। হুম। করা যাবে না, সরি। এবার এই যে ইমপ্লিমেন্টেশন অফ ল, এই ইমপ্লিমেন্ট করার জন্য দুটো ল এই হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে এবং ইনহিউম্যান যে লেবার রয়েছে তাদের জন্য করা আছে। একটা হচ্ছে কি না, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, মানে কাউকে ফোর্স লেবার তো করানো যাবে না, তাহলে কিছু পরিমাণ পয়সা তাকে দিতে হবে, তো সেই আইন আছে কোথায়, না মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, দিতেই হবে তাকে। আর একটা কি না, ইমমরাল ট্রাফিকিং, ইমমরাল ট্রাফিকিং, হ্যাঁ, প্রহিবিশন অ্যাক্ট, এটা কবেকার না, এটা হচ্ছে 1956 এর, পরে অ্যাপ্লাই, পরে অ্যামেন্ডমেন্ট করে অনেক নতুন কিছু করা হয়েছে, তো প্রথম যেটা আসে আর কি, ইমমরাল ট্রাফিকিং প্রহিবিশন অ্যাক্ট। ঠিক আছে, এই যেমন তোদেরকে এখন আমার মনে হচ্ছে মেরে পাচার করে দিই, ফালতু বেঁচে থেকে কি করবি, হার্ট কিডনি যা রয়েছে সব মেরে বিক্রি করে দিই, আমারই লাভ, পয়সাটা আসবে কমসে কম, তোর বাবা মাদের কিছুটা একটা দিয়ে দেবো, 60-40-তে ভাগ করে নেবো, আমি 40% নেবো, আর তোর বাবা মাদের 60% দিয়ে দেবো, তাই না? মনে হচ্ছে কি মনে হচ্ছে না? পড়াশোনা না করলে ওটাই হবে। বেশ, এরপর তোমাদেরকে বুঝতে হবে আর্টিকেল 23 সাবক্লজ 2 কি আছে। আর্টিকেল 23 সাবক্লজ 2, দেখো, আর্টিকেল 23 সাবক্লজ 2 বলছে, নাথিং ইন দিস আর্টিকেল, তোমাদের কাছে জেরক্স আছে তোমরা দেখে নিতে পারো, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফ্রম ইম্পোজিং compulsory service for public purpose and in imposing such service that the state, মানে on grounds of only আর কি, the state shall not make any discrimination on grounds of only religion, race, caste, class, না, মানে কি, তোমরা অনেক দেশে যেমন আছে, ধরো সিঙ্গাপুর আছে, ব্যাংকক আছে, এই সমস্ত জায়গায় তোমরা যদি যাও, তাহলে সেখানে দেখতে পাবো ইসরায়েল, হুম, ইসরায়েলে যদি তুমি যাও, ইসরায়েলে দেখতে পাবে প্রত্যেকটা সিটিজেনকে দেখতে পাচ্ছ 2 ইয়ার্স কম্পালসারি সার্ভিস বা 3 ইয়ার্স কম্পালসারি সার্ভিস হচ্ছে কোথায়, তাদের আর্মিতে। ঠিক আছে, এরকম রুল ইসরায়েলে আছে। তো আর্টিকেল 23 সাবক্লজ 2 আমাদের ভারতীয় সংবিধানকেও, হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউশনকেও কি দেয়, সে পাওয়ার দেয়, ইন্ডিয়ান কনস্টিটিউশনকেও পাওয়ার দেয় যে আমরা কোনো কম্পালসারি সার্ভিস আমাদের দেশে, মানে এক কথায় কম্পালসারি সার্ভিস, হ্যাঁ, কম্পালসারি সার্ভিস আমরা চালু করতে পারি। ঠিক আছে, সেখান থেকে কোনো কিন্তু আমাদেরকে কেউ প্রহিবিট করতে পারবে না, আমরা কম্পালসারি সার্ভিসেস চালু করতে পারি, আমাদের সংবিধান সেটা বলে রেখেছে। এবং এই যে কম্পালসারি সার্ভিস আমরা চালু করব, সেখানে কোনো রেস, হ্যাঁ, রিলিজিয়ন, কাস্ট, ক্লাস, এসব ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে প্রত্যেকের জন্য সমান হতে হবে। বেশ দাদা, আর্টিকেল 24 কি বলছে না, আর্টিকেল 24 হচ্ছে, আর্টিকেল 24 কি বলে না, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। প্রহিবিশন মানে এটা হচ্ছে এক কথায় বলতে পারিস, প্রহিবিট করে কাদেরকে, না চিলড্রেন, প্রহিবিশন, প্রহিবিট দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন, প্রহিবিট দ্য চিলড্রেন কোথায় না, ফ্যাক্টরিতে কাজ করতে যাবে, হ্যাজার্ডাস প্লেস, হ্যাঁ, কোন একটা হ্যাজার্ডাস যে প্লেস রয়েছে, হ্যাঁ, হ্যাজার্ডাস যে প্লেস রয়েছে সেখানে তাদেরকে কাজ করতে যাবে, সেটা থেকে তাদেরকে প্রহিবিট করে। ফোর্স লেবার,
কোনো ছেলেকে দিয়ে, বাচ্চা ছেলেকে দিয়ে যদি আমরা বেগার খাটাই, বা ফোর্স লেবার তো আগেরটাই পড়লাম, মানে ধর এই যে তোরা দেখতে পাস যে ছেলেদেরকে পড়াশোনা না করিয়ে বিভিন্ন যে কাজে তাদেরকে, ধর কোনো একটা অ্যালকোহলের ফ্যাক্টরি রয়েছে, কোনো একটা স্টিল ফ্যাক্টরি রয়েছে, সেখানে যদি তাদের বাচ্চাদেরকে যদি ওখানে কাজে লাগিয়ে দেওয়া হয়, তো তাদের তো যে কোনো সময় দুর্ঘটনায় মৃত্যু হতে পারে, তাই না? তো যে কোনো হ্যাজার্ডাস প্লেসে কাজ করা থেকে তাদেরকে প্রহিবিট করে। আর এই যে আর্টিকেল 24 আমাদের সংবিধানে যেমন প্রহিবিশন অফ চিলড্রেন করে, এই একই কাজ আমাদের স্টেট গভর্নমেন্টেরও পাওয়ার আছে আন্ডার ডিপিএসপি তে। সেটা তোমাদেরকে জানতে হবে এবং পরীক্ষায় আসে। সেটা কোথায় আছে না, সেটা হচ্ছে আর্টিকেল 39-এ আছে, সাব ক্লজ এফ, মনে থাকবে। এটাতেও কি বলা আছে না, প্রহিবিশন অফ চিলড্রেন, এই ফ্যাক্টরিজ, হ্যাজারাস প্লেস, এ সমস্ত জায়গাতে তাদেরকে বিলো দ্য এজ অফ 14, বিলো দ্য এজ অফ 14 তাদেরকে কাজে লাগানো যাবে না। কারণ আমরা জানি কি না, 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে আমাদেরকে কম্পালসারি এডুকেশন দিতেই হবে, আর্টিকেল 21A আমাদেরকে বলে দেয়া আছে। আর এটা পরবর্তীকালে দেখতে পাবে যে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে 11টা, ওর মধ্যে যে 11তম ডিউটি সেটাই হচ্ছে এটা, যে আমাদের 6 থেকে 14 বাচ্চা, 6 থেকে 14 পর্যন্ত যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে আমাদেরকে কম্পালসারি এডুকেশন দিতে হবে। তাহলে এই 14 বছরের কম বয়সী যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে যদি আমরা হ্যাজার্ডাস প্লেসে কাজে লাগিয়ে দিই, তাহলে কি সেটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। মনে থাকবে কি মনে থাকবে না? আর এই একই কথা যেমন আর্টিকেল 24-এ বলা আছে, সেরকম ভাবেই আর্টিকেল 39 ক্লজ এফ এতেও বলা আছে। তার মানে তোমরা মনে রাখবে কি এইভাবে, আর্টিকেল 24 ইজ ইকাল টু আর্টিকেল 39 ক্লজ এফ। দুটোতেই কি লেখা আছে না, প্রহিবিট করা আছে, প্রহিবিশন অফ চিলড্রেন ফ্রম হ্যাজার্ডাস ওয়ার্ক। হ্যাজার্ডাস বানান কি রে, DOUS নাকি ওয়ার্ক, ঠিক আছে, হ্যাজার্ডাস ওয়ার্ক, এইটুকু মনে রাখলেই হবে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোনো জায়গায় ধরো বাচ্চাদেরকে ফ্যাক্টরিতে কাজে লাগানো হচ্ছে, তাহলে এদেরকে প্রিভেন্ট করতে গেলে তোমাদের কততম আর্টিকেলে বলা আছে ডাইরেক্টলি বলে দিতে পারবে তোমরা। অপশন দেখবে 24 আছে না 39 আছে, ঠিক আছে, যদি 24 থাকে 24-এ মারবে, যদি 39F থাকে তাহলে 39F মারবে, দুটো একসাথে কোনোদিনই দেবে না। বা তোমাদেরকে এরকম বলতে পারে যে যেটাই আর্টিকেল 24 সেটাই আমরা যদি আমরা ডিপিএসপি তে সার্চ করি তাহলে সেটা কততম আর্টিকেলের মধ্যে পড়ে, এইরকম কোশ্চেন তোমাদেরকে দিতে পারে। চলো এরপরে আমি এগিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে কি ফ্রিডম অফ রিলিজিয়ান। ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28। ফ্রিডম অফ রিলিজিয়ান যেটা নিয়ে সব, হ্যাঁ কি বলবো আর, এটা কি বলা হয়, সেকুলারিজম আর্টিকেল কত, 25 থেকে 28। আমাদের ভারত যে সেকুলার, সব এখানে সব লেখা আছে, ঠিক আছে। আমাদের ভারতের সংবিধানে আমরা কি দেখতে পাই না, আমরা হচ্ছে সেকুলারিজমকে দেখতে পাই। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এখন বলতেও বিরক্ত লাগছে, তোদেরকে পড়াশোনা করছিস না। এই যে সেকুলারিজম যে ব্যাপারটা, এটার যে আমরা দেখতে পাই, এটা কিভাবে বোঝা যায় যে আমরা ভারত সেকুলার না, আমাদের লিবার্টি আছে কিসে, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, এগুলো সব আছে আমাদের। কিসের উপর, ওরশিপ বা ওয়ারশিপ, কার উপর, রিলিজিয়ানের উপর। এই যে তোদেরকে আমি যখন পড়াশোনা করিস না গালাগাল দিচ্ছি বা মুখ করছি, ধুর বাবা, হে ভগবান আজকে যেন পড়াশোনা, আজকে যেন না পড়াটা ধরে, কেউ বলবে হে আল্লাহ আজকে যেন পড়াটা না ধরে, কেউ বলবে হে কৃষ্ণ, কেউ বলবে হে শিব, তাই না? তাহলে কি তোমার থট আছে, তুমি এক্সপ্রেশন করতে পারছো, তোমার সেই ঠাকুরের উপর বিশ্বাস আছে, তোমার সেই ঠাকুরের উপর ফেথ আছে, তোমার সেই ঠাকুরকে তুমি ডাকছো, ওরশিপ করছো। তাহলে এই ব্যাপারে, এই বিষয়ে তোমাদেরকে কেউ, আমি কি তোমাদেরকে বলবো যে কোনোদিন এই ঠাকুরের নাম নিবি না? বলবো তোদেরকে কোনোদিন? হ্যাঁ কি না? বলবো না। তাহলে তোমাদের যেহেতু লিবার্টি দেয়া হচ্ছে কিসে, এই সমস্ত বিষয়, তাহলে এই রিলিজিয়াস্টিক বিষয়ে যেহেতু তোমাদেরকে মানে লিবার্টি দেয়া আছে, দ্যাটস ওয়াই ইটস সেকুলার।
এবং আরেকটা কথা মনে রাখবি, নো স্টেট রিলিজিয়ন। ঠিক আছে, নো স্টেট কথাটার মানে কি? স্টেট ইজ অলসো নট অ্যান্টি রিলিজিয়ান। এইসব বোঝাতে গেলেই জীবন শেষ হয়ে যাবে। স্টেট ইজ অলসো নট অ্যান্টি রিলিজিয়ান, আর নো স্টেট রিলিজিয়ান। এই পয়েন্টগুলোই লিখে আসতে হবে পরীক্ষার খাতায়, তবেই গিয়ে পিএসসি মিসলেনিয়াসের যখন মেন্সের পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে। ঠিক আছে, তবেই আমরা সেকিউলার। স্টেট ইজ অলসো নট রিলিজিয়ান, অ্যান্টি রিলিজিয়ান, আর নো স্টেট রিলিজিয়ান। কোন রাজ্য কোন একটা পার্টিকুলার রিলিজিয়নকে প্রমোট করতে পারে না। কি বলতে চাইলাম? কারুর যদি বোঝার অসুবিধা থাকে, এক লাইনের মধ্যে গোটা গল্প বলে দিচ্ছি, কারুর যদি বোঝার অসুবিধা থাকে আমাকে আবার জিজ্ঞেস করা, আবার বলবো। কোন রাজ্য একটা স্টেটকে, কোন একটা স্টেট বা কোন একটা রাজ্য বা কোন আমাদের কোন একটা, আমাদের গোটা দেশ কোন একটা ধর্মকে, ওয়ান পার্টিকুলার রিলিজিয়ন, তাকে প্রমোট করছে, এটা তারা করতে পারবে না। কি বলতে চাইলাম? কারুর যদি বোঝার অসুবিধা থাকে আমাকে বল। আর কোন স্টেটের কোনো ধর্ম নেই। আমাদের ভারতবর্ষের কোন স্টেটে লেখা আছে যে এটা হিন্দু রাজ্য, এটা মুসলমান রাজ্য, এটা জৈন রাজ্য, এটা হচ্ছে আরো যা আছে খ্রিস্টান রাজ্য, এরকম লেখা আছে কোথাও? লেখা আছে? হ্যাঁ হুঁ দে রে, হ্যাঁ। তাহলে লেখা নেই তার মানে হচ্ছে কি, কোনো কোনো আমাদের রাজ্যের কোনো ধর্ম নেই। আর আমাদের রাজ্য কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে প্রমোট করতে পারবে না। একটাই পার্টিকুলার রিলিজিয়ানকে যাদেরকে প্রমোট করে যাচ্ছে, এরকম হতে পারে না। ঠিক আছে, প্রমোট করতে পারে। দেখো, হিন্দুইজমকে প্রমোট করা যাবে, হ্যাঁ, বা মুসলমানদেরকে প্রমোট করা যেতে পারে, মুসলিমদেরকে প্রমোট করা যেতে পারে। তার মানে এটা নয় শুধুই হিন্দুদেরকে প্রমোট করে যাব, শুধুই মুসলমানদেরকে প্রমোট করে যাব, শুধুই খ্রিস্টানদেরকে প্রমোট করে যাব। এটা হতে পারে না, সবাইকেই আস্তে আস্তে করে প্রমোট করতে হবে। কেন? না আমাদের রাজ্যের কোনো ধর্ম হয় না। আর স্টেট ইজ অলসো নট অ্যান্টি রিলিজিয়ান, মানে কোনো একটা পার্সন কোনো একটা ধর্মের প্রচার করছে, সেই রিলিজিয়ানের, স্টেট গিয়ে তাকে ঠ্যাং ভেঙে দিল, এটাও করতে পারে না। এটাও স্টেটের অধিকারের বাইরে। এইটুকু বোঝা গেলেই গোটা ব্যাপারটা বোঝা যায়। এইটুকু বুঝলি কি বুঝলি না আগে বল। বুঝলি তো? বেশ। এবার আর্টিকেল 25 কি বলছে, শুধু 25টাই পর। আর্টিকেল 25 কি বলে? ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন। তোদের সবার কাছে জেরক্স আছে আশা করি। হ্যাঁ, তাহলে ফ্রিডম অফ কনসাইন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, যেটা তোমরা করো না, প্রোপাগেট বা প্রোপাগেশন অফ রিলিজিয়ন। মানে কি দাদা? আমরা কোনো ধর্মকে প্রফেশন হিসাবে বেছে নিতে পারি, সেই ধর্মের যে কারিকুলাম রয়েছে সেটা আমরা প্র্যাকটিস করতে পারি, এবং সেই ধর্ম যদি আমার মনে হয় আমি সেই ধর্মের বিস্তার করতে পারি। এইটা আর্টিকেল 25 সাব ক্লজ 1 আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, সাব ক্লজ 1এও পড়বে এবং 25এও পড়বে। ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রিডম অফ কনসাইন্স মানে চেতনা যেটাকে বলে আর কি। হুম। না না, চেতনা আর বিবেক আলাদা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বিবেক।
একদমই তাই, একদমই তাই। না, না, একদমই তাই। আমি বাংলাতে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কত পেয়েছো, আমি বলবো মাধ্যমিকে একটু পাস মার্কসের মতো পেয়েছিলাম, লেটার মার্কসের মতো পেয়েছিলাম। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে, আমি জিরো। দেখেছিস? বাহ! তাহলে বিবেক বা চেতনা যেটা উন্মুদ্ধ করা, ফ্রিডম অফ কনসায়েন্স, আমার বিবেক, আমার চেতনা আমাকে উন্মুদ্ধ করতে হবে। যে ধর তোদের মধ্যে কেউ কৃষ্ণ কৃষ্ণ করছিস, তোদের ভালো লাগে কৃষ্ণকে, তোরা করছিস, হ্যাঁ কি না? এবার তোরা যখন করছিস, নিশ্চয়ই কৃষ্ণের সম্পর্কে কিছু তোদের বিবেকের মধ্যে তোদের চেতনা জেগেছে। তো এই যে চেতনা জাগছে তোমাদের মধ্যে, সেই জন্যই তোমরা সেই ধর্মটাকে প্রফেশন হিসেবে বেছে নিতে চাইছো, যে আজ থেকে আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণের যে ইয়ে রয়েছে, আমরা কোনো মঠে যাব, সেখানে গিয়ে দীক্ষা নেব। ঠিক আছে? এবং সেখান থেকে ওই ধর্মটাকে নিয়ে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পর সারা বিশ্বে সেই ব্যাপারটাকে আমরা ছড়িয়ে দেব। দেখো, এই তিনটেই হলো প্রফেশন, প্র্যাকটিস, প্রপাগেট। প্রপাগেট মানে ছড়ানো। ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? সারা বিশ্বে আমাদের মানে আমাদের নদের নিমাই কি করেছিল, সব হচ্ছে আমার, সব ছড়িয়ে গেছে। দেখো, যেটাই ওটাই হচ্ছে অরিজিনালি শিক্ষা। তোমার যদি কোনো প্রফেশন হিসেবে তুমি যদি কাউকে কিছুকে বেছে নাও, অবভিয়াসলি তোমাকে সেই ব্যাপারটাতে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর কখন তুমি ওই ব্যাপারটাতে যে বুঝতে পারবে যে তুমি কিছু করতে পেরেছো না, যখন তুমি সেই ব্যাপারটা প্রোপাগেট করতে পারবে। টিচিং, আমি কোনো একটা ব্যাপারে আমি টিচিং এর জিনিসটা প্রফেশন হিসেবে বেছে নেবো কখন, যখন আমি সেই ব্যাপারটা নিয়ে প্র্যাকটিস করব। এবং আমি যেটা জানবো, সেটা যতক্ষণ না পর্যন্ত কাউকে জানাতে পারছি, আমার শিক্ষা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হয়নি। এই ব্যাপারটাও তাই। ঠিক আছে? রিলিজিয়ানের ব্যাপারটাও তাই, সমস্ত পৃথিবীর সমস্ত ব্যাপারই তাই। ঠিক আছে? এবার ফ্রিডম অফ কনসাইন্স কথাটার মানেই হচ্ছে, এই ফ্রিডম অফ কনসাইন্স যেটা রয়েছে, এই ফ্রিডম অফ কনসাইন্স আমাদেরকে অ্যালাউ করে, এই ফ্রিডম অফ কনসাইন্স আমাদের যে চেতনা বা আমাদের যে বিবেক, সেটা আমাদেরকে অ্যালাউ করে এই তিনটে জিনিস করতে। ঠিক আছে? রাইট টু প্রফেশন, রাইট টু প্র্যাকটিস, আর রাইট টু প্রোপাগেট। এইটাই লেখা আছে আর্টিকেল 25 সাবক্লস 1-এ। এটাই সিম্পলি এই মানেটাই লেখা আছে। ঠিক আছে? কিন্তু গ্রাউন্ড অফ রেস্ট্রিকশনও আছে এর সাথে সাথে। গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন আছে, গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন। দেখো, তোমাদেরকে যদি আমি খুব খারাপ হিসাবেই যদি বোঝাই, কোনো কোনো জায়গায় অনেক তান্ত্রিক থাকেন, থাকেন না, থাকেন না? যে তান্ত্রিকরা বলে কোনো একটা মরার মাথাকে নিয়ে এসো, একটা মরার মাথা নিয়ে এসো, বলে না? এবার সেই মুহূর্তে কি হয়, কেউ কেউ গিয়ে নিজের বাচ্চা বা পরের বাচ্চা তাদেরকে গিয়ে হত্যা করে তার মাথাটা নিয়ে যাচ্ছে। তা যে সমস্ত যে গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন গুলো কি কি কি, না যেখানে মরালিটি, হ্যাঁ, হেলথ, আবার বলতে পারো পাবলিক অর্ডার, এগুলো ভঙ্গ হবে। বা এনি আদার আর্টিকেল অফ পার্ট 3, এনি আদার আর্টিকেল অফ পার্ট 3, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসটা গোটাটাই বলে দিল। ঠিক আছে? পার্ট 3 যদি ভায়োলেট হয়, তাহলে কি হবে, সেই প্রফেশনকে তোমার করা যাবে না। ধর, আমি আমার বাড়ি থেকে আজ থেকে লিখে দিলাম যে যারা যারা মাথার খুলি নিজের ছেলেদের নিয়ে আসবে, তাদের ভবিষ্যৎ আমি বদলে দেবো। খুব ভালো করে বোঝ। তাহলে এটা কি গ্রাউন্ড অফ মরালিটিতে এটা আঘাত করবে? যাকে মারছিস তার হেলথ আঘাত করবে, যে মারছে তারও পরবর্তীকালে হেলথে এফেক্ট পড়বে, কারণ সে তো মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে যাবে। এটাতে পাবলিক অর্ডার ভঙ্গ হবে, যে কি করে বেড়াচ্ছে, কি হচ্ছে এখানে, পাবলিক অর্ডার বিশালভাবে ভঙ্গ হবে। আর দেখ, রাইট টু লাইফ আমি কিন্তু ছিনিয়ে নিচ্ছি। আর্টিকেল 21, ভালো করে বোঝ আমি যেটা বলতে চাইছি। আমি যদি বলি যে একটা বাচ্চার মাথার খুলি নিয়ে এসে দাও, তো এই বাচ্চাটার রাইট টু লাইফকে আমি ছিনিয়ে নিচ্ছি না? হ্যাঁ না উত্তর দে, তাহলে আমি বলবো যে বুঝতে পারছি, নাহলে বুঝতে পারছি না। তাহলে রাইট টু লাইফকে কিন্তু আমি ছিনিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে মরালিটি, হেলথ, পাবলিক অর্ডার আর এগুলো সবই কি ভঙ্গ হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার প্র্যাকটিস হিসাবে করা যাবে না। অবভিয়াসলি যেটাই তুমি প্র্যাকটিস করবে, যে ধর্মই তুমি প্র্যাকটিস করবে, তার মধ্যে এই মরালিটি, হেলথ, পাবলিক অর্ডার বা আর পার্ট 3 যে আর্টিকেলগুলো রয়েছে, এগুলোকে ভায়োলেট করা যাবে না। ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছো, যে কোনো প্রফেশন কিন্তু আমরা বেছে নিতে পারি না। হ্যাঁ? কারণ মনে হলো রাইট টু প্রফেশন রিলিজিয়ন নিয়ে যাব, কাল থেকে মানুষ মারতে শুরু করবো, এটা কিন্তু করতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।
যেমন আমি আমি তো চাই তোদেরকে ধরে ঠ্যাঙাই, কিন্তু আমি পাচ্ছি কই? হ্যাঁ, এই যে আমি তোদেরকে পড়াচ্ছি, তোরাই পরবর্তীকালে আমায় বাঁশ দিবি। ঠিক আছে, দেখুন আমার, আপনি কিন্তু এটা চলে, আমরা সুপ্রিম কোর্ট চললাম লে। ঠিক আছে। আচ্ছা, এটা পরের দিন, এটা তোমাদেরকে অফলাইনে বোঝাতে হবে। আর্টিকেল 25 সাবক্লজ 2 বলছে কি না, কোনো একটা স্টেট রেগুলেট করতে পারে, ইম্পোজ করতে পারে, হ্যাঁ, রেগুলেট এনি রিলিজিয়াস অ্যাফেয়ার অ্যান্ড প্লেসেস হুইচ ইজ এ হিন্দু প্লেস অফ ওরশিপ হুইচ ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ পাবলিক ওরশিপ। এটা তোমাদেরকে পড়াতে হবে, এটা তোমাদেরকে অফলাইনে গিয়ে পড়াতে হবে, কারণ অনলাইনে বললে না মানে আহ, ঝামেলা হয়ে যাবে আর কি, মানে অনেক কিছু বলে ফেলবো। না না, অনেক কিছু বলে ফেলবো যেগুলো খুব খারাপ। হ্যাঁ, তো এটা আমাকে অফলাইনে পড়াতে হবে। কপিরাইট চলে আসতে পারে, বা তোমার বলতে পারো যে এটা হয়তো স্ট্রাইক ডাউন করে দেবে আমার ভিডিওটাকে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা আজ পর্যন্ত এটাই রইলো। হ্যাঁ।